সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে রায়ো মার্টিন 6060 বইটা রয়েছে তার হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, স্ট্যাটিক ইলেকট্রিসিটির অনেকগুলো পার্ট রয়েছে। এই পার্টে আমরা মূলত যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি আছে সেইটা আলোচনা করব। এখানে মনে হয় যতদূর সম্ভব 34টার মতো কোশ্চেন তোমার রয়েছে, ঠিক আছে। এটা দেখবে পেজ নম্বর 3 আর 4 হচ্ছে, সেখান থেকেই কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, এই যে ক্লাসটা করছি আমরা, এখানে আমরা কোশ্চেনগুলোকে টাইপ করে নিয়েছি। এর পিডিএফ যদি তোমরা পেতে চাও, এই যে ক্লাসটা হবে এই স্লাইডেরই পিডিএফগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এর কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর এই ভিডিওটা কাদের জন্য ইম্পর্টেন্ট হবে, এই ভিডিওটা যারা বোর্ডের পরীক্ষা দেবে প্লাস জেই এবং নিটের যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে চলেছে। আরেকটা কথা বলে রাখি, এর সঙ্গে সঙ্গে আমাদের থিওরি ক্লাসগুলোও চলছে। থিওরি ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখতে পারো। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা বলছে যে ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তড়িদাহিত করা হলে বস্তুর ওজন। দেখো, ঘর্ষণের ফলে আগে আমাকে বুঝতে হবে যে যে অপশানগুলো আছে আমাকে যেটা আগে বুঝতে হবে, এই যে ফ্রিকশান বা ঘর্ষণের কথা বলা হচ্ছে, ফ্রিকশান বা ঘর্ষণের ফলে কিভাবে হচ্ছে তো কোনো বস্তু তড়িদাহিত হয়। অ্যাকচুয়ালি ফ্রিকশান বা ঘর্ষণ যখন হবে, এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের হচ্ছে স্থানান্তরণ ঘটে, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমেই কিন্তু কোনো বস্তু তড়িদাহিত হয়। এবার দেখো, ইলেকট্রনের তো একটা ভর আছে না, ইলেকট্রনের একটা ভর আছে। ইলেকট্রনের ভর কত হয়? 9.11 × 10⁻⁻28 গ্রাম। আর যদি কেজিতে লেখো সেটা কত হবে? 9.11 × 10⁻31 কি হয়ে যায়? কেজি হয়ে যায়, ঠিক আছে। যেহেতু ইলেকট্রনের ট্রান্সফার ঘটছে, তাহলে যে বস্তু থেকে ইলেকট্রন যাবে, ধরো মনে করো এ বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে বি বস্তুতে প্রবেশ করেছে, তাহলে এখান থেকে ধরো ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন এখান থেকে কী হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। আর এখানে গিয়ে ইলেকট্রন কী করছে? ঢুকছে। তার মানে যেটা থেকে ইলেকট্রন বেরোচ্ছে তার ভর কী হয়ে যাবে? কমে যাবে। আর যার মধ্যে ইলেকট্রন ঢুকছে তার ভর কী হবে? তার ভর হচ্ছে বাড়বে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর যেটা হবে সেটা কি হয়ে যাবে না, হচ্ছে সামান্য বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। অপশন নম্বর ডি তোমার এখানে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 2-এর দাগের কোশ্চেনে। কি বলছে যে নিচের কোনটি আধানের একক, কোনটা আধানের একক জিজ্ঞেস করছে। তাহলে দেখো, আমরা তো আধানের একক জানি কি হয়, কুলম হয়। কুলম সম্পর্কে বলে রাখি, এটা একটা এসআই ইউনিট, ঠিক আছে। সিজিএস ইউনিট কি হয়ে যায়? এর যে সিজিএস ইউনিটটা হয় সেই সিজিএস ইউনিট হচ্ছে ইএসইউ আধান, ঠিক আছে। ইএসইউ আধান বলতে পারো, বা এটাকে আবার স্ট্যাট কুলম্বও বলা হয়, ঠিক আছে। কি কুলম্ব বলা হয়? স্ট্যাট কুলম্ব বলা হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যাম্পিয়ার কিসের একক হয়? অ্যাম্পিয়ার কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার একক হয়। অ্যাম্পিয়ার কিসের একক হয়? তড়িৎ প্রবাহ মাত্রার একক হয়। আর ফ্যারাডটা তোমরা পড়োনি, এটা চৌম্বকে গিয়ে পড়বে। আর ভোল্টটা তোমার হচ্ছে বিভব প্রভেদের একক হয়। কিসের একক হয়? বিভব প্রভেদ বা বিভবের একক হয়। বিভব প্রভেদ লেখার দরকার নেই, ওটা তোমার বিভবের একক হয়, ঠিক আছে। তাহলে ভোল্টটা কিসের একক হয়? ভোল্টটা হচ্ছে বিভবের একক হয় হচ্ছে ভোল্ট, ঠিক আছে। তাহলে এটা গেল আমার 2 নম্বর কোশ্চেন। চলে আসি দেখো 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলছে যে একটি আধানহীন পরিবাহী গোলক সুতো দিয়ে ঝোলানো আছে। একটি আধানযুক্ত গোলক তার খুব কাছে আনা হলো। আধানযুক্ত গোলক দ্বারা আধানহীন গোলকটি আকর্ষিত হবে, বিকর্ষিত হবে না? আকর্ষিত বা বিকর্ষিত হবে না, আকর্ষিত হবে, বিকর্ষিত হবে। প্রথমে আকর্ষিত হবে, আর আধানযুক্ত পরিবাহী গোলককে স্পর্শ করেই কী হবে? বিকর্ষিত হবে। এটা জানতে চাইছে। দেখো, যদি আমি একটা গোলক নিই, মনে করো এই হচ্ছে আমার একটা গোলক রয়েছে, ঠিক আছে। এই গোলকটা রয়েছে, এবার এই নর্মাল কন্ডিশনে এই গোলকটা কি না, হচ্ছে চার্জলেস, মানে অর্থাৎ এর কোনো আধান নেই, ঠিক আছে। এটা কি হয়ে গেল? চার্জলেস। এবারে এটা একটা সুতো দিয়ে মনে করো ঝোলানো আছে, সুতো দিয়ে কি করানো আছে? ঝোলানো আছে। এবার এর কাছে যদি আরেকটা আমি গোলক নিয়ে আসি, যেটা কি যেটা কিন্তু চার্জ, এটা চার্জলেস, সেটা কিন্তু চার্জ অবস্থায় রয়েছে, তার মানে তার মধ্যে আধান আছে। তাহলে অ্যাকচুয়ালি কি ঘটবে, যদি আমি কাছে নিয়ে আসি, এদের মধ্যে কিন্তু কি ঘটনা ঘটবে না, আবেশ ঘটবে। কি ঘটবে? আবেশ ঘটবে। আবেশটা কেমন? দেখো, নর্মাল কন্ডিশানে যে গোলকটা ছিল সেটা হচ্ছে চার্জলেস, আর যে গোলকটা বাইরে থেকে আনছিলাম সেটা চার্জ রয়েছে। ধরো আমি যদি মনে করি যদি এখানে পজিটিভ চার্জ থাকে, এর ওপরে তাহলে কি থাকবে? সব পজিটিভ চার্জ আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কিন্তু এর প্লাস মাইনাস সব সমভাবে বণ্টিত ছিল, কিন্তু এখানে প্লাস আসার জন্য ও সব নেগেটিভ আধানগুলোকে এক সাইডে নিয়ে আসবে, আর সমস্ত পজিটিভ আধানগুলোকে আরেক পাশে পাঠিয়ে দেবে। তাহলে যেহেতু পজিটিভ নেগেটিভ, তাহলে কি ঘটবে? আকর্ষণ ঘটবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান নম্বর বি, আকর্ষিত হবে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, যদি এটাকে স্পর্শ করানো হতো, টাচ করানো হতো, তাহলে প্রথমে কিন্তু আকর্ষণ হতো, পরে কি হতো না, হচ্ছে বিকর্ষণ হতো, ঠিক আছে।
নেক্সট যদি আমরা চলে আসি যে আমাদের 4 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, একটি বিচ্ছিন্ন সংস্থার মোট আধান সর্বদা কি থাকে, ধ্রুবক থাকে। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর হবে। দেখো তোমাদেরকে এটা বলা হয়েছিল যে কনজারভেশন অফ চার্জ। ধরো একটা মনে করো আমার একটা এরকম আইসোলেটেড সিস্টেম আছে, কি রয়েছে, আইসোলেটেড সিস্টেম। দেখো এগুলো আমরা থিওরি ক্লাসে কিন্তু সমস্ত কিছু পড়িয়েছি। আইসোলেটেড সিস্টেম মানে এর মধ্যে বাইরে থেকে কোনো চার্জ আসতে পারে না, আর এর থেকে যে চার্জগুলো আছে এর ভেতরে এখান থেকে বাইরে কোনো যেতে পারে না। এবারে ধরো এখানে যদি +1 কুলম চার্জ থাকে, এটা যদি মনে করো -2 কুলম চার্জ হয়, আর এটা যদি প্লাস হচ্ছে ধরো 2 কুলম চার্জ হয়, তাহলে ওই অবিচ্ছিন্ন মাধ্যমের ক্ষেত্রে বা আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে যদি বলে দেওয়া হয় যে যেটা +1 কুলম ছিল সেটা এখন হয়ে গেছে ধরো -2 কুলম হয়ে গেছে, যেটা -2 কুলম ছিল সেটা এখন দেখা যাবে বলছে যে +3 কুলম হয়ে গেছে, তাহলে এই চার্জটা কত হবে ওটা জিজ্ঞেস করে দেয়। দেখো এখানে যদি আমি টোটাল চার্জ দেখি, টোটাল চার্জ কত পাবো, দেখো এখানে আমি টোটাল চার্জের কথা বলছি। টোটাল চার্জের কথা যদি বলি, দেখো +1 +2 -2, তাহলে +1 +2 -2, তার মানে আমি +1 পেলাম। তাহলে এখানেও আমাকে মোট চার্জ +1 হতে হবে। তার মধ্যে দেখো এখানে +3 আর -2 আছে, তার মানে +1 তো হয়ে যাচ্ছে, তার মানে এর যে চার্জটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, 0 কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে ধ্রুবক, অর্থাৎ চার্জ হচ্ছে কনজার্ভড আছে এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার দেখো 5 বলছে একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে। দেখো কোনো একটা পদার্থের মধ্যে 3টে কণা থাকে, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা কি না, আরেকটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। দেখো এগুলো বারবার বলছি, আমরা থিওরি ক্লাসে ডিটেলস এগুলো আলোচনা করেছি। ঠিক আছে, দেখো ইলেকট্রন কি হয়, নেগেটিভ তড়িৎধর্মী কণা। ঠিক আছে, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎধর্মী কণা, আর নিউট্রনের তো কোনো চার্জ নেই। এবার এই প্রোটন আর নিউট্রন এদেরকে এক কথায় কি বলা হয়, নিউক্লিয়ন বলে, আর এরা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে। ঠিক আছে, এরা কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে, যার ফলে এদেরকে কোনো পদার্থ থেকে বের করাও যায় না আর প্রবেশও করানো যায় না। যা কিছু হবে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের দ্বারা হবে। ইলেকট্রন কিসের দ্বারা হবে, ইলেকট্রন ট্রান্সফারের দ্বারা হবে। আর ইলেকট্রন সবসময় প্যাকেট আকারে, অর্থাৎ একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন এইভাবে স্থানান্তরিত হয় কিন্তু, যেটাকে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতাম। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, কোয়ান্টাইজেশন অফ চার্জ। তার মানে সবথেকে যে স্মলেস্ট চার্জটা সম্ভব, সবথেকে ছোট, ঠিক আছে, সবথেকে যে স্মলেস্ট চার্জটা সম্ভব সেটা কি হতে পারে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনের আধান যা স্মলেস্ট চার্জ সেটাই হবে। সেটা কত হয়, 1.6 × 10⁻⁻19 কুলম। তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে, সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, অপশান নম্বর বি হচ্ছে সঠিক উত্তর হবে। বোঝা গেল আশা করি। চলে আসবো দেখো 6 কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেন বলছে যে ধরো কোনো পার্থিব বস্তুতে তড়িৎ আধানের পরিমাণ 1.6 কুলম, এটি লঙ্ঘন করে। এটা কি লঙ্ঘন করে, দেখো ইলেকট্রনের সর্বনিম্ন আধান কত হতে পারে না, হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম হতে পারে। এবার এখানে দেখছি কত দেওয়া আছে, 1.6 কুলম দেওয়া আছে। এবার দেখো 1.6 কুলম যদি হয়ে যায়, এটা কিসের হচ্ছে সূত্রটাকে লঙ্ঘন করবে না, আধানের কোয়ান্টায়নটাকে কি করবে, লঙ্ঘন কিন্তু করে দেবে। ঠিক আছে, কারণ কি, দেখো আমরা পড়ে এসেছি, দেখো কিউ সমান এন ইন্টু ই, কোয়ান্টাইজেশন অফ চার্জের যে ফর্মুলাটা হয়, যেখানে কিউটা হচ্ছে চার্জ বা হচ্ছে আধান, ঠিক আছে, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, এনটা কি নাম্বার অফ ইলেকট্রন, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, আর ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, তাহলে এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করি, আমি এন সমান কত পাবো না, Q/E পাবো। এবারে কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, 1.6 কুলম, আর ইলেকট্রনের আধান কত হয়, 1.6 × 10⁻⁻19 কুলম। 1.6 ক্যান্সেল আউট হলো, 10⁻⁻19 ওপরে গেলে +19 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যে নিয়মটা মেনে চলে না সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন নীতি কিন্তু মেনে চলে না। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে নিচের কোনটি একটি কণার আধান হতে পারে না। কোনটা আধান হতে পারবে না, যেটা ইলেকট্রনের আধানের হচ্ছে পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে না। তার মানে আমাকে সবগুলোকে ভাগ করে করে দেখতে হবে। দেখো প্রথম কথা, এটাকে যদি আমি দেখি, এটাকে যদি ভাগ করো, দেখো 1.6 × 10⁻⁻7 রয়েছে, ডিভাইডেড বাই আমি কত করব, ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করব। যদি
পূর্ণ সংখ্যা আসে তাহলে সম্ভব, আর যদি না আসে সম্ভব নয়। দেখো এটা ক্যান্সেল আউট হবে, 10⁻−19 ওপরে গেলে +19 হবে, 19 থেকে যদি 7 যায় কত আসবে, 10 হচ্ছে কত চলে আসবে না হচ্ছে 12 চলে আসবে। তাহলে 10⁻12 আসছে মানে এটা কি, এটা হচ্ছে আচ্ছা উপরে কত এলো 10⁻12 চলে এলো, ঠিক আছে। আচ্ছা 10⁻12 এলো। এবার এখানে যদি দেখি যে এখানে যেটা দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻−20 ESU। দেখো 10⁻−20 ESU আছে, তাহলে এক্ষেত্রে কোনটা আধান হতে পারে না জিজ্ঞেস করেছে। দেখো এটা যদি আমি দেখি তাহলে কত পাবো না হচ্ছে 1.6 ইন্টু 10⁻−20 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻−19। দেখো এটা কেটে গেল, উপরে গেলে কত আসবে 10⁻1 আসবে, তার মানে 1/10, তার মানে কত 0.1, ঠিক আছে। 0.1 মানে কি ভগ্নাংশ তো কখনো হবে না বললাম, কারণ কিউ সবার আমরা কি পড়েছি n ইন্টু ই পড়েছি, n এর মান সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ 1 2 3 এরম করে হতে হবে। এখানে 0.1 পাচ্ছি, তার মানে অপশান নম্বর বি কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 7 দাগের অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। বইতে মনে হয় এটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, একটু দেখে নেবে, ঠিক আছে। বোঝা গেল। আচ্ছা চলে আসবো, দেখো আচ্ছা নিচের কোনটি একটি কণার আধান হতে পারে না বলেছে। আর যেটা মনে হয় সম্ভবত হতে পারে, এটার এরকম কিছু একটা হওয়ার কথা। এই কোশ্চেনটার মনে হচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে, মনে হচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমি একটু দেখে তারপরে তোমাদেরকে কমেন্ট সেকশানে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা চলে আসি, দেখো নেক্সট কোশ্চেনের নাম্বার হচ্ছে কত না, কোশ্চেন নাম্বার 8 বলছে 2 কুলম্ব তড়িদাধানে ইলেকট্রনের সংখ্যা কত। দেখো ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে, তাহলে n সমান আমরা Q/E পড়েছি, কিউ এর মান কত 2, আর ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻−19 হয়, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি 20 হচ্ছে 16, আর 10⁻−19 ওপরে গেলে +19 হয়ে যাবে। এবার তুমি যদি নর্মাল কাটাকুটি করো, দেখো 4 5 20, 4 4 কত হবে 16, তাহলে 5/4 মানে 5কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 একে 4 .10 আসবে, 4 দুগুণে 8, 4 5 20 ইন্টু 10⁻19। দেখো অপশানে কি রয়েছে, অপশানে কিন্তু নেই, তার মানে দশমিকটাকে এক ঘর ওদিকে নিয়ে যাও, তাহলে 12.5 ইন্টু কত হবে 10⁻19 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কত, অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে 8 দাগেরটা কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 9। কোশ্চেন নাম্বার 9 কি বলছে যে একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষলে পলিথিনের টুকরোটি এত কুলম্ব পরিমাণ ঋণাত্মক আধান পায়। ঋণাত্মক আধান পায় মানে কি, ওখানে ইলেকট্রন কিন্তু প্রবেশ করেছে। একটি ইলেকট্রনের আধান এত হলে ইলেকট্রনের কতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে জিজ্ঞেস করেছে। দেখো প্রথম কথা পশম নিয়েছি, ঠিক আছে, পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষেছি, পলিথিনের টুকরোটা এত পেয়েছে, তার মানে যদি আমি পলিথিনের কথা বলি তাহলে পলিথিনে কি হয়েছে, ইলেকট্রন ঢুকেছে, পলিথিনে ইলেকট্রন কি করেছে, ইলেকট্রন প্রবেশ করেছে, তবে ওটা নেগেটিভ হয়েছে। এবার নাম্বার অফ ইলেকট্রন কি করে বের করব, নাম্বার অফ ইলেকট্রন বের করানোর জন্য আমরা n সমান Q/E জানি, কিউ এর ভ্যালু কত 1.6 ইন্টু 10⁻−6 ডিভাইডেড বাই একটা ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻−19। এটা ক্যান্সেল আউট হবে, -19 ওপরে গেলে +19 হবে, 19 থেকে 6 গেলে 10⁻কত হবে 13 হবে। তাহলে পলিথিনে 10⁻13 সংখ্যক ইলেকট্রন কি করেছে, প্রবেশ করেছে, ঠিক আছে। তাহলে পশম থেকে পলিথিনে সঠিক উত্তর কী হবে, অপশন নম্বর এ হবে, পশম থেকে পলিথিনে 10⁻13 ইলেকট্রন প্রবেশ করেছে, ঠিক আছে। নেক্সট যদি চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, কোনো বস্তুতে -160 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন কটা থাকবে। দেখো ইলেকট্রন সংখ্যা বের করানোর ফর্মুলা একটাই, n সমান Q/E। তাহলে মাইনাস আর লেখার দরকার নেই, এটাকে 160 মাইক্রো মানে 10⁻6 হয়, ঠিক আছে, কুলম ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻ কত হবে -19 হবে। তাহলে দেখো দশমিক তোলার জন্য ওপরে আরেকটা শূন্য লাগিয়ে দাও, নিচে কত থাকবে 16, 10⁻−19 ওপরে গেলে +19 হবে, 19 থেকে 6 গেলে কত হবে 13 হবে, তাহলে 10⁻13, 16 100 হয়ে যাবে, 100কে আমি 10-এর স্কোয়ার লিখতে পারি ইন্টু 10⁻13, তার মানে 10⁻15 হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশান নম্বর বি 10⁻15T।
তাহলে 10-এর দাগের অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো 11-এর দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কি বলছে? বলছে যে একটি ধাতব নিস্তড়িত পাত থেকে যদি 10⁻19 সংখ্যক ইলেকট্রন অপসারিত করা হয় তবে ওই পাতের কুলম এককে আধান কত হবে? প্রথম দেখো ইলেকট্রন কি হয়েছে, ইলেকট্রন বেরিয়েছে, ঠিক আছে, ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে তো পজিটিভ আধান হবে, তার মানে যেগুলো নেগেটিভ আছে সেগুলো প্রথম ক্ষেত্রেই ভুল হয়ে যাবে। এবার আধানের মান কত হবে? দেখো কিউ সমান এন ইন্টু ই পড়েছি, এন এর মান কত দেওয়া আছে 10⁻19, আর ইলেকট্রনের আধান কত হয় 1.6 ইন্টু 10⁻−19, এটা ক্যান্সেল আউট হবে, তাহলে 1.6 হবে, আর চিহ্নটা কী হবে প্লাস, তার মানে 11 দাগের এ হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কি বলছে? যে একটি আয়নের আধান হচ্ছে এত কুলম, মৌলটির চিহ্ন কি হবে? দেখো আধান কত বলেছে, দেখো প্রথম কথা মাইনাস মানে ইলেকট্রন কি হয়েছে, প্রবেশ করেছে, মাইনাস কথাটার অর্থ কি, ইলেকট্রন কি করেছে, ইলেকট্রন ওখানে প্রবেশ করেছে বা এন্টার করেছে। ঠিক আছে, প্রবেশ করেছে মানে যদি এক্স সাইন দিয়েছে, এক্সের মাঝে তো মাইনাস তো আসবে, তার মানে যেগুলো প্লাস আছে সেগুলো আগে কেটে দাও। ঠিক আছে, আচ্ছা এবারে কি করে পাবো কত না, এন সমান আমরা কিউ বাই ই পড়েছি, তাহলে কিউ এর মান কত 3.204 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19 হবে, এটা ক্যান্সেল আউট হবে। তো নর্মালি এটাকে আর ভাগ করলে যদিও 2 পয়েন্ট সামথিং আসবে, ওটাকে 2 ধরে নিতে পারো। ঠিক আছে, তাহলে এন এর মান কত বেরোলো 2, তাহলে x⁻ কত হবে -2, তার মানে সঠিক উত্তর 12 হচ্ছে অপশান নম্বর ডি। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে? যে কোনো কণার আধানের পরিমাণ বেগের ওপর নির্ভরশীল হলে, তাহলে কোনো কণার আধানের পরিমাণ যদি বেগের ওপর নির্ভরশীল হয় তাহলে কি ঘটনা ঘটতো আমাকে জিজ্ঞেস করেছে। কণাটির মধ্যস্থিত আধানের পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি পাবে, কণাটির পরমাণু নিরপেক্ষতা লঙ্ঘিত হবে, অতি পরিবাহিতা দেখা যাবে, না সবগুলি সঠিক? দেখো যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান নম্বর বি, কণাগুলোর পরমাণু নিরপেক্ষতা লঙ্ঘিত হবে। দেখো কণাগুলির মানে কোনো কণা কেন নিরপেক্ষ হয় না, ওদের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো কি থাকে, প্রোটন থাকে। ঠিক আছে, আর ইলেকট্রন কি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, আর প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। এবারে কোনো একটা যদি পরমাণুর মধ্যে ধরি, আমি কোনো একটা পরমাণুর মধ্যে লিখে দিচ্ছি, আমি কোনো একটি পরমাণুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের বেগ কিন্তু সমান নয়। ঠিক আছে, ইলেকট্রন ও প্রোটনের বেগটা কি হয়, ভিন্ন হয়, বেগ কী হবে, ভিন্ন হবে। এবারে বেগ আলাদা হয়ে গেলে আর আধান যদি বেগের উপরে নির্ভর করে তাহলে আধানও আলাদা হবে, ফলে সেটার নিরপেক্ষ কিন্তু থাকবে না। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে? 75 কেজি ইলেকট্রনের মোট আধান কত? তাহলে 75 কেজি ইলেকট্রনের মোট আধান কত বলা হয়েছে? তাহলে 75 কেজি যদি হয় ওর মধ্যে কটা ইলেকট্রন আছে আগে বের করি, তার মানে 75 কেজি ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান ভর কত হয় 9.11 ইন্টু 10⁻31, তাহলে এতগুলো কি পেলাম, এতগুলো ইলেকট্রন পেলাম। এবারে একটা ইলেকট্রনের আধানকে দিয়ে এটাই গুণ করতে হবে, তাহলে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে কী করলাম, গুণ করে ফেললাম। তাহলে উপরে থাকলো 75 ইন্টু 16 ডিভাইডেড বাই 9.1টাকে 911 লিখলাম। দেখো ওপরে 1.6 ছিল, 16 লিখেছি, তার মানে 10 গুণ করব, আর এটা 9.11 ছিল, 911 লিখেছি, তার মানে উপরে 1000 গুণ হবে। ঠিক আছে, সরি 1000 নয় 100 গুণ হবে। ঠিক আছে, ইন্টু দেখো 10⁻31 ওপরে গেলে +31 হবে, 31 থেকে 19 গেলে কত হবে, 10⁻12 চলে আসবে। দেখো যেহেতু অপশান আছে আমাকে পুরোটা ক্যালকুলেশনের দরকার নেই, 10⁻12 কাছাকাছি অ্যান্সার কোথায় আছে, দেখো এই যে 10⁻13 দেখতে পাচ্ছ, ওটাই তোমার উত্তর হবে অপশান নম্বর সি, কারণ এই অ্যান্সারগুলো অনেক কিন্তু দূরে দূরে রয়েছে। ঠিক আছে, এমসিকিউ থাকলে এইভাবে আর ক্যালকুলেশন করা যাবে না, অপশান দেখে অনেক সময় কিন্তু তোমাকে পুরো ক্যালকুলেশন না করে অ্যান্সার টিক করে আসতে হবে, তবেই তুমি সময় বাঁচাতে পারবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা হচ্ছে 15 দাগের কোশ্চেন। দেখো 15 দাগের কোশ্চেন কি বলছে? 15 দাগের কোশ্চেন বলছে যে আধানের কোয়ান্টায়ন বোঝায় কি, ন্যূনতম আধানের অস্তিত্বের সম্ভাবনা, কতটা ন্যূনতম আধান থাকতে পারে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা চলে আসবো দেখো 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন কি বলছে? বলছে একটি সাবানের বুদবুদকে ঋণাত্মক আধান দেওয়া হলো। ঠিক আছে, ঋণাত্মক আধান যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটির ব্যাসার্ধের কি পরিবর্তন ঘটবে? ঠিক আছে, দেখো কীভাবে বলতে পারি আমরা, যদি আমরা কোনো গোলক নিয়ে নিই, ঠিক আছে, আমরা কি করছি, কোনো একটা গোলক নিয়ে নিলাম, মনে করো একটা গোলক নিয়ে নিয়েছি, ঠিক আছে, বা ওই সাবানের বুদবুদ নিয়েছি। এবার এই বুদবুদের ওপরে কি করা হচ্ছে, আমি সমস্ত নেগেটিভ আধান দিয়েছি। ঠিক আছে, সমস্ত কি আধান আছে,
নেগেটিভ আধান আছে, আর আধানগুলো সব উপরিতলে থাকবে। এবারে নেগেটিভ আধান পরস্পরকে কি করবে, রিপালশন ঘটাবে, তার মানে হচ্ছে বিকর্ষণ করবে। আর বিকর্ষণ করলেই পরস্পরের থেকে কি সরে যাবে, দূরের দিকে সরে যাবে। আর দূরে সরে যাওয়া মানেই তার ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ নিশ্চয়ই কী হবে, বাড়বে। তার মানে সঠিক উত্তর কী হবে, অপশান নম্বর বি হবে। এবার ঋণাত্মক দাও ধনাত্মক দাও একই উত্তর হবে, যে ব্যাসার্ধ কী হবে, বাড়বে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কী বলছে, যে এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্বের একক জিজ্ঞেস করছে। দেখো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হয় কিউ বাই এ। তার মানে তলমাত্রিক ঘনত্ব সমান কি হয়, আধান বাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, আধান বাই উপরিতলের ক্ষেত্রফল। এবার আধান বাই ক্ষেত্রফল, তা একক জিজ্ঞেস করছে। দেখো এসআই পদ্ধতিতে আধানের একক কী হয়, কুলম হয়। তাহলে এসআই পদ্ধতিতে এর একক কী চলে গেল, কুলম চলে গেল। আর ক্ষেত্রফলের একক কী হবে, বর্গ মিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার। তার মানে লিখতে পারি কুলম মিটার টু দি পাওয়ার -2। কোথায় রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে, কুলম মিটার টু দি পাওয়ার -2। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 18 দাগের কোশ্চেনে। 18 দাগের কোশ্চেন কি বলছে, আধানের তলমাত্রিক ঘনত্বের সংকেত, মাত্রীয় সংকেত জিজ্ঞেস করছে, মানে মাত্রা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো মাত্রার কথা যদি আমরা বলি, দেখো সিগমা সমান এক্ষুনি কি পড়লাম, কিউ বাই এ পড়লাম। এবারে আধানের মাত্রা কি হয়, আধানের মাত্রা তুমি এটি লিখতে পারো, আধানের মাত্রা কি হয়, এটি। আর নিচে যেহেতু ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের মাত্রা কি হবে, এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এল স্কোয়ারটা উপরে উঠলে কি হবে, এল টু দি পাওয়ার -2 এটি, এল টু দি পাওয়ার -2 এটি। কোথায় রয়েছে, অপশান নম্বর বিতে রয়েছে, বিটাই হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 19 দাগের কোশ্চেনে। কি বলছে, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ও বক্রতার মধ্যে সঠিক সম্পর্ক নির্বাচন করো। দেখো সিগমার সঙ্গে ব্যাসার্ধটা কি হয়, ব্যাসার্ধটা হচ্ছে ব্যস্তানুপাতিক হয়। সিগমার সঙ্গে ব্যাসার্ধ কি হয়, ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, সিগমার সঙ্গে ব্যাসার্ধ কী হয়, ব্যস্তানুপাতিক। কেন বলছি, দেখো এক্ষুনি আমরা পড়লাম যে সিগমা সমান কি না, কিউ বাই এ। যদি কোনো গোলক ধরে নেই, ঠিক আছে, ধরো আমি মনে করো আমি গোলক ধরে নিলাম, তার একটা ব্যাসার্ধ থাকবে আর, তাহলে কিউ বাই গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কী হয়, 4πr²। তার মানে সিগমার সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আর আমরা জানি যে এই যেটা বক্রতা বলা হচ্ছে, অর্থাৎ কার্ভেচার, এই বক্রতা প্রপোর্শনাল টু বলছি, বক্রতা সমান কি হয়, বক্রতা সমান 1/, ব্যাসার্ধ হয়। বক্রতা সমান কি হয়, 1/, ব্যাসার্ধ। তার মানে 1/, ব্যাসার্ধর জায়গায় আমি কি লিখতে পারি, বক্রতা লিখতে পারি। তাহলে সিগমা প্রপোর্শনাল টু কি হয়ে যাবে, বক্রতা হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 বলছে 1 কুলম মিটার টু দি পাওয়ার -2 সমান এক্স ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -2। এক্সের মান কত আমাকে জিজ্ঞেস করছে। তো দেখো এক্সের মান কি করে বের করতে পারবো, দেখো 1 কুলম মিটার টু দি পাওয়ার -2 মানে এটাকে লিখতে পারি আমি 1 কুলম ডিভাইডেড বাই 1 মিটার গুণিতক 1 মিটার লিখতে পারি। ঠিক আছে, এবারে কুলমটাকে আমাকে ইএসইউতে নিয়ে যেতে হবে। 1 কুলম সমান কত হয়, 3 × 10⁹ ইএসইউ হয়ে যায়। ঠিক আছে, আর এগুলোকে সব সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। আবার 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। তার মানে দেখো ওপরে 3 থাকলো, × 10⁹ থাকলো। এবারে 100 আর 100, তার মানে 10⁻, এটাকে 100কে আমি 10 স্কোয়ার লিখতে পারি, 10 স্কোয়ার লিখতে পারি, উপরে গেলে 10⁻² × 10⁻²। একক কী হয়ে যাবে, ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তাহলে যদি করো 3 × 10⁹ ছিল, এখানে 2 2 4 আসবে, 9 থেকে 4 গেলে কত হবে, 10⁵ হয়ে যাবে, ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর 20 হচ্ছে সি, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 21 দাগের কোশ্চেনে। দেখো 21 দাগের কোশ্চেন কি বলছে, 21 দাগের কোশ্চেন বলছে যে দুটি ধাতব গোলক এ এবং বি। ঠিক আছে, দুটো ধাতব গোলক কী বলেছে, এ আর হচ্ছে বি বলেছে। ঠিক আছে, একই বিভবে আহিত, বিভবটা দুজনের কি বলেছে, একই বলেছে। গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে এ এবং বি, এ ও বি এর মধ্যে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। প্রথমে দেখো এটা করতে গেলে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, বিভবের হচ্ছে বিভব সমান কি হয়। দেখো বিভব ভি সমান কি হয় না, 1/4πε ইন্টু বা এপসিলন নট যদি শূন্য মাধ্যম ধরে নাও, কিউ বাই হচ্ছে আর। ঠিক আছে, এবারে দেখো দুজনের তলমাত্রিক ঘনত্বের অনুপাত জানতে চাইছে। ঠিক আছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর বিভবটা একই, তাহলে ভি সমান আমি লিখতে পারি 1/4πε কিউ এ। আচ্ছা, দুজনের আধানের মান কিছু বলেনি, তাহলে কিউ এ লিখে দাও, কিউ এ বাই ব্যাসার্ধ প্রথমটার কত বলা হয়েছে, এ বলা হয়েছে, তাহলে কিউ এ বাই এ সমান দেখো 1/4πε কিউ বি বাই কত লিখবো, বি।
কারণ দুটো সমান বলেছে, ভি দুজনের ক্ষেত্রে সমান। এবারে সিগমা এ সমান আমি কি লিখতে পারি, টোটাল আধান বাই হচ্ছে ক্ষেত্রফল। এবারে যেহেতু গোলক বলেছে, গোলকের ক্ষেত্রফল কী হয়, 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। আর সিগমা বি সমান কি হয়ে যাবে, কিউ বি ডিভাইডেড বাই 4 পাই বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবারে যদি তুমি দুটোর অনুপাত বের করো, অর্থাৎ সিগমা এ বাই হচ্ছে সিগমা বি যদি তুমি বের করো, সিগমা এর ভ্যালু কত, কিউ এ বাই 4 পাই স্কোয়ার গুণিতক, এটা উল্টে যাবে কারণ নিচে ছিল, তাহলে 4 পাই বি স্কোয়ার বাই কত হবে, কিউ বি। এবারে কিউ এর ভ্যালুটা এখান থেকে বসাও, আর কিউ বির ভ্যালুটা এই যে কিউ এর ভ্যালুটা এখান থেকে বসাও, কিউ বির ভ্যালুটা এখান থেকে বসাও, তাহলে কিউ এ সমান কী হবে, ভি ইন্টু 4 পাই এপসিলন নট ইন্টু এ, তাহলে ভি ইন্টু 4 পাই এপসিলন নট ইন্টু কত হবে এ, আর উপরে তো অলরেডি হচ্ছে 4 পাই বি স্কোয়ার রয়েছে, ডিভাইডেড বাই নিচে এখানে 4 পাই এ স্কোয়ার রয়েছে থাকলো, কিউবির ভ্যালু কত হবে, ভি ইন্টু 4 পাই এপসিলন নট ইন্টু বি, তাহলে ভি ইন্টু 4 পাই এপসিলন নট ইন্টু কী হবে, বি হবে। কাটাকাটি যদি করো দেখো, ভি ভি কাটবে, 4 পাই এপসিলন নট 4 পাই এপসিলন নট কাটবে, এখানে 4 পাই কাটবে, একটা এ কেটে যাবে আর একটা বি কেটে যাবে, তার মানে কি পেলে, বি বাই এ পেলে। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, বি বাই এ হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে, বোঝা গেল। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে 22। 22-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, 22-এর দাগের কোশ্চেন বলছে যে একটি পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব 1/88 এসআই ইউনিট দেওয়া আছে, ঠিক আছে। ব্যাস কত বলেছে, 2 সেন্টিমিটার, তাহলে আধানের পরিমাণ জিজ্ঞেস করছে। তাহলে সিগমা সমান আমরা কি জানি, সিগমা সমান আমরা কিউ বাই এ জানি, তাহলে এখান থেকে কিউ সমান সিগমা ইন্টু কত বেরোবে এ, সিগমার মান কত দেওয়া আছে 1/88, তাহলে 1 বাই কত লিখবো, 1 বাই হচ্ছে 88 লিখে ফেললাম, 1 বাই কত 88। আচ্ছা এটা 1 নয়, এটা তো 7 ছিল যতদূর মনে, হ্যাঁ এটা 7 ছিল, প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটাকে 7 ছিল, ঠিক আছে, এটা 7, এটা 7, ঠিক আছে। তাহলে 7/88, ঠিক আছে, 7/88 ইন্টু এ আমাকে জানতে চাইছে, তাহলে গোলকের এরিয়া কত হয়, 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু পাইয়ের মানটা বসিয়ে দাও 22-এর 7 ইন্টু আর এর স্কোয়ার বের করতে হবে, কিন্তু আমাকে দেখো এখানে কি দিয়েছে, ব্যাস দিয়েছে, তাহলে ব্যাস যদি আমার 2 সেন্টিমিটার হয়, ব্যাস কত 2 সেন্টিমিটার, তাহলে আমাকে তো ব্যাসার্ধ দরকার, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে 1 সেন্টিমিটার, আর মিটারে নিয়ে গেলে 1/100 কী হয়ে যাবে, মিটার হয়ে যাবে। তাহলে স্কোয়ার যদি করো, কারণ 4 পাই আর স্কোয়ার হবে 1/1-এর পিঠে 1 2 3 4টে শূন্য হবে, ঠিক আছে। এবারে তুমি কাটাকাটি করো, দেখো 4 আর 22 গুণ করলে 88, আর 88 কেটে গেল, 7 আর 7 কেটে গেল, ঠিক আছে, তার মানে 1/10⁴, উপরে গেলে 10⁻⁴ কত হবে -4, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি, 10⁻⁴ কুলম্ব, ঠিক আছে। চলে আসবো দেখো 23-এর দাগের কোশ্চেনে। 23-এর দাগের কোশ্চেন কি বলছে, বলছে যে R1 R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই, মানে সিগমাটা একই, তাদের আধানের অনুপাত কত, তাহলে দুজনের সিগমা একই, সিগমা সমান প্রথমটার ক্ষেত্রে আমি আধান ধরলাম Q1, Q1 বাই কত হবে 4 পাই R1 স্কোয়ার সমান Q2 বাই কত হবে 4 পাই R2 এর কী হবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো 4 পাই ক্যান্সেল আউট হবে, তাহলে Q1 বাই Q2 যদি করো তাহলে কত আসবে R1 স্কোয়ার বাই R2 এর স্কোয়ার, তাহলে এটাকে আমি লিখতে পারি R1 বাই R2 এর কি হোল স্কোয়ার লিখতে পারি, তার মানে অপশান নম্বর সি তোমার কি হয়ে যাবে 23-এর কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 24-এর দাগের কোশ্চেনে। 24-এর দাগের কোশ্চেন কি বলছে যে 1 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলকের আধান কি বলেছে সমান, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, মানে সিগমার অনুপাত বের করতে হবে। তো সিগমা সমান আমরা কি জানি, আধান কিন্তু সমান বলে দিয়েছে, তাহলে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই ইন্টু কত হবে 1, আর পরেরটার এটা হচ্ছে সিগমা 1 ধরে নাও, ঠিক আছে। আর সিগমা 2 সমান কত হবে না কিউ বাই, যেহেতু আধান সমান বলেছে এটাও কিউ এটাও কিউ, 4 পাই ইন্টু 3-এর স্কোয়ার হবে, 3-এর স্কোয়ার মানে কত হবে 9। এবারে দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 যদি করো তাহলে কিউ বাই 4 পাই ইন্টু এটা উল্টে যাবে 4 পাই ইন্টু 9 ডিভাইডেড বাই কত হবে কিউ হয়ে যাবে, ঠিক আছে। কিউ কিউ ক্যান্সেল আউট হবে, 4 পাই ক্যান্সেল আউট হবে, 9 বাই কত 1, তার মানে কত বেরোবে 9:1 হচ্ছে তোমার সঠিক উত্তর হবে। তাহলে কততে রয়েছে অপশান নম্বর এতে রয়েছে, তাহলে 24-এরটা হচ্ছে এ হচ্ছে তোমার সঠিক উত্তর, বোঝা গেল।
চলে আসবো দেখো 25-এর দাগের কোশ্চেনে। 25-এর দাগের কোশ্চেন কি বলছে যে আর ব্যাসার্ধ ও কিউ আধানের 64টি একই রকমের পারদের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করলো, যাতে মোট তড়িতের পরিমাণ অপরিবর্তিত থাকে। প্রতিটি ছোট পারদের ফোঁটার সঙ্গে বড় পারদের ফোঁটাটির তলমাত্রিক ঘনত্বের অনুপাত কী হবে বের করতে বলেছে। তার মানে টোটাল আমার 64টা ছিল, আলাদা আলাদা করে একটার বের করতে হবে, তারপরে তারা একত্রিত হয়েছে, তাদের তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে এবং অনুপাত বের করতে হবে। তাহলে আমার কাছে দেখো একটা তো তোমার কি রয়েছে ছোট, একটা ছোট আর একটা বড়, ঠিক আছে, ছোট আর কি রয়েছে বড়। ছোটোটার ব্যাসার্ধ কত? ছোটোটার ব্যাসার্ধ বলে দিয়েছে আর, ঠিক আছে, ছোটোটার ব্যাসার্ধ কত বলছে? ব্যাসার্ধ বলছে আর। বড়টার ব্যাসার্ধ আমি R1 মনে করলাম, ঠিক আছে। আচ্ছা, ছোটোগুলো মিলে যখন বড়টা তৈরি হবে তখন তাদের মানে আচ্ছা আরেকটা জিনিস ধরে নিই আমি, মনে করো যে ছোট যে এগুলো আছে তার আধান হচ্ছে কত কিউ বলে দিয়েছে অলরেডি, এই যে আর বলে দিয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে কিউ বলে দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে কত বলা আছে? কিউ বলা আছে, ঠিক আছে। তাহলে বড় গোলকের যে আধান হবে সেটা 64 কিউ হবে, কারণ টোটাল আধানটা 64টা যোগ হয়েছে। এবারে এর যদি আয়তন বের করো, এর আয়তন কত হবে? প্রতিটার আয়তন 4/3 পাই আর কিউব হয়, তাহলে 4/3 পাই আর এর কিউব। এর আয়তন কত হবে? না 4/3 পাই R1 এর কিউব। এবারে দেখো এখান থেকে যেটা ক্যালকুলেশন করতে হবে যে 64টা মিলে তো এই বড়টা তৈরি হয়েছে, তার মানে বড়টার আধান আর 64টার আয়তন একই হবে। তার মানে 4/3 পাই R1 এর কিউব ইজিক্যাল টু 64 গুণিতক 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর 4/3 পাই কেটে গেল, তাহলে R1 সমান ঘনমূল করতে হবে, 64-র ঘনমূল 4 হয়, তাহলে 4R হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমি তলমাত্রিক ঘনত্ব বের করব। তলমাত্রিক ঘনত্ব ছোটোটার জন্য সিগমা এস মনে করলাম, সিগমা এস সমান কিউ বাই ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর এর স্কোয়ার। আর বড়টার জন্য সিগমা বি মনে করলাম, তাহলে টোটাল আধান কত? 64 কিউ ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর এর স্কোয়ারের জায়গায় কত বসাবো? 4 আর এর স্কোয়ার, তার মানে 16 আর স্কোয়ার চলে আসবে। তাহলে সিগমা এস বাই যদি সিগমা বি করো, তাহলে সিগমা এসের ভ্যালু কত? কিউ বাই হচ্ছে 4 পাই আর এর স্কোয়ার গুণিতক এটা উল্টে যাবে, তাহলে 4 পাই আর এর স্কোয়ার ইন্টু কত থাকছে? 16 ডিভাইডেড বাই 64 হচ্ছে কিউ। কাটাকাটি যদি তুমি এখানে করো, দেখো কিউ আর কিউ কাটবে। আচ্ছা 4 পাই আর স্কোয়ার কেটে গেল, 16 একে 16, 16 4-এ কত হবে? 64, তার মানে 1:4। সঠিক উত্তর কোনটা হবে? অপশান নম্বর সি হচ্ছে তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 26-এর দাগের কোশ্চেনে কি বলছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলককে 16 পাই কুলম ধনাত্মক আধানে আহিত থাকলে তার পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্ব কত? প্রথম কথা, একটা গোলক নিয়েছে, ঠিক আছে, কি নেওয়া হয়েছে? একটা গোলক নেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম একটা গোলক নিয়েছে মনে করো, ঠিক আছে। এবারে এই যে গোলকটা নেওয়া হয়েছে, এই গোলকের আবার তোমাকে কিন্তু ব্যাসার্ধ বলে দিয়েছে, ঠিক আছে, এই গোলকের কি বলে দেওয়া আছে? ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে। এবারে যেটা বলছে এখানে কি বলছে যে ওই যে গোলকটা নিয়েছো তুমি, ওই গোলকের ব্যাসার্ধ কত? না 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর টোটাল আধান কত দেওয়া হয়েছে? 16 পাই আধান দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে তলমাত্রিক ঘনত্ব কত? তাহলে সিগমা সমান আমরা কি জানি? কিউ বাই এ জানি। কিউ এর মান কত? 16 পাই। আর ক্ষেত্রফল কী হবে? 4 পাই ইন্টু এই 10টা সেন্টিমিটারে ছিল, মিটারে নিয়ে গেলে 1 বাই হচ্ছে 10 সেন্টিমিটার হয়ে যাবে, 10 মিটার হয়ে যাবে, ঠিক আছে, কারণ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/10 কী হবে? স্কোয়ার করলে কত চলে আসবে? 100 চলে আসবে। তাহলে এটা যদি এভাবে লেখো 16 পাই বাই 4 পাই ইন্টু 100টা কী হবে? উপরে চলে যাবে, তাহলে 4 4-এ 16 হবে আর পাই তো কেটে যাবে, তার মানে কত বেরোচ্ছে? 400 বেরোচ্ছে। তাহলে সঠিক উত্তর কত? 400। তার মানে অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে 26-এর, ঠিক আছে। চলে আসবো দেখো 27-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 27-এর দাগের কোশ্চেনে চলে আসি, দেখো কী বলছে 27 দাগের কোশ্চেন যে আর ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলক নেওয়া হয়েছে, ঠিক আছে। আর ব্যাসার্ধের ফাঁপা ধাতব কি নেওয়া হয়েছে? আর ব্যাসার্ধের একটা ফাঁপা ধাতব গোলক নেওয়া হয়েছে, গোলকের ভেতরে কিউ পরিমাণ আধান রাখা হয়েছে। তাহলে ওই গোলকের বাইরের তলে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তাহলে বাইরের তলে জিজ্ঞেস করছে, বাইরের তলে কত হবে? না সিগমা সমান আমরা কি জানি? কিউ বাই এ, তার মানে আধান তো কিউই বলেছে, ক্ষেত্রফল কত হবে? 4 পাই আর স্কোয়ার হবে, তাহলে এটাই সঠিক উত্তর। দেখো অপশান নম্বর সিতে রয়েছে সি, তাহলে সঠিক উত্তর হবে। মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে।
চলে আসবো দেখো 28 দাগের কোশ্চেনে কি বলছে, একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাকে 36 পাই কুলম্ব তড়িৎ দেওয়া হলো, গোলকের ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? দেখো এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে 0। কেন বলি, যদি কোনো গোলক নাও, ধরো এই একটা গোলক নিলে, তো এই গোলকের অভ্যন্তরে কোনো আধান থাকে না, ভেতরে কোনো আধান থাকে না, ভেতরে কোনো আধান থাকে না। ভেতরে যদি কোনো আধান না থাকে তাহলে মানে কিউর ভ্যালু কত? 0। সিগমা সমান তুমি কত পড়েছো? কিউ বাই এ। কিউর ভ্যালু 0 হয়ে গেলে গোটাটা কী হবে? 0 হয়ে যাবে। সবসময় ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে আধানগুলো সবসময় কোথায় থাকবে? বাইরের পৃষ্ঠে থাকে, ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না, যার জন্য সঠিক উত্তর কত হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি দেখো 29 দাগের কোশ্চেন কি বলছে, যে একটি ঘনকাকৃতি পরিবাহীকে আহিত করলে ঘনকটির কোন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে? দেখো ঘনকের কথা বলা হচ্ছে, তো তাহলে ঘনকের কথা যদি বলা হয়, ঘনকের ক্ষেত্রে কোথায় সব থেকে বেশি হবে জিজ্ঞেস করেছে। ধরো আমি একটা ঘনক আমি এঁকে নিচ্ছি এখানে, ধরো এই একটা ঘনক, ঠিক আছে, এই ঘনক যদি হয়, ঠিক আছে, এই ঘনকের আধানের তলমাত্রিক ঘনত্ব কোথায় সব থেকে বেশি হবে? না এই যে কোণাগুলো দেখতে পাচ্ছ, শীর্ষবিন্দুগুলো, এই কোণাগুলোতে আধানের তলমাত্রিক ঘনত্ব সব থেকে কী হবে? বেশি হবে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ঘনকের সকল শীর্ষবিন্দুতে। কেন বলি, এই অংশগুলোতে আধান সব থেকে বেশি থাকে, আধান কি থাকে? বেশি থাকে। কারণ কি, দেখো একটা জিনিস তোমরা পড়েছিলে, সূচিমুখের অগ্রক্রিয়া, সূচিমুখ, ঠিক আছে, সূচিমুখ মানে কি, যে অংশগুলো মানে কোনো একটা জ্যামিতিক বস্তুর আকার, জ্যামিতিক আকৃতির বস্তুর যে অংশগুলো বেশি মানে তীক্ষ্ণ হবে বা ছুঁচলো হবে, ঠিক আছে, সেগুলোতে কি থাকবে তোমার হচ্ছে মানে আধানটা বেশি থাকবে। মানে ধরো এই ধরো আমি একটা শঙ্কু আঁকলাম, ঠিক আছে, এর যেটা অংশ দেখতে পাচ্ছ যে কোন অংশটা সব থেকে ছুঁচলো, না দেখো এই অংশটা সব থেকে ছুঁচলো, এখানটাই আধান সব থেকে বেশি, কারণ এখান থেকে আধানগুলো পরিবেশের বাইরে বেরোবে। মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কোন আকৃতির জ্যামিতিক বস্তুর কোনো মানে আধান হচ্ছে সব জায়গায় সমান, সেটা হচ্ছে তোমার কি হয়ে যাবে? স্ফিয়ার বা গোলক, ঠিক আছে, ওর ক্ষেত্রে যেহেতু কোনো শীর্ষবিন্দু নেই, সেহেতু ওর ক্ষেত্রে আধান সব জায়গায় সমান থাকে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 30 দাগের কোশ্চেনে কি বলছে, যে একটি নীরের ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে কম বেশি একই পরিমাণ, ওপরের কোনোটি নয়। দেখো আধান সবসময় কি থাকবে? দুটোতেই একই থাকবে, ফাঁপা আর হচ্ছে নীরের এর কোনো যায় আসে না। ঠিক আছে, সমব্যাস মানে আধান হচ্ছে সমান। চলে আসবো দেখো 31 দাগের কোশ্চেনে কি বলছে, যে একই আধানে আহিত এবং একই আকারের 27টি ছোট ছোট জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করলো, তাহলে প্রতিটি জলকণা ও সংযুক্ত বড় জলকণার আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? দেখো এটা আগের মতোই কোশ্চেন। দেখো আমি লিখে দিচ্ছি, যে একটা ধরো আমার কি রয়েছে, ছোট রয়েছে, আর সবগুলো মিলে একটা কি তৈরি হবে? বড় তৈরি হবে। আচ্ছা, যদি এদের ব্যাসার্ধের কথা বলি, আমি মনে করলাম ছোটোটার ব্যাসার্ধ কত, না ছোটোটার ব্যাসার্ধ হচ্ছে আর, বড়টার কত হয়ে যাবে? R1 মনে করলাম। ছোটোটার আধান আমি মনে করলাম কত, না ছোটোটার আধান হচ্ছে কিউ, বড়টার কত হবে? 27 কিউ, কারণ টোটাল 27টা যোগ হবে। ঠিক আছে, আর তাহলে ছোটোটার আয়তন কত হবে? ছোটোটার আয়তন হবে 4/3 পাই R কিউব। বড় গোলকের আধান কত হবে? না 4/3 পাই R1 কিউব। নিশ্চয়ই 27টা ছোটো গোলকের আয়তন যা হবে, একটা বড় গোলকের আয়তন তাই হবে। তাহলে ইন্টু কত করে দেবো? 64 করে দেবো। কাটাকাটি যদি করো 4/3 পাই কাটবে, 4/3 পাই কাটবে, এখান থেকে R1 সমান কত বেরোবে? 4R বেরোলো। ঠিক আছে, এবারে দেখো আমাকে তলমাত্রিক ঘনত্বের অনুপাত বলেছে, তাহলে সিগমা এস মনে করলাম ছোটোটার কত বেরোবে, না আধান কত? কিউ ডিভাইডেড বাই কত হবে? 4 পাই আর স্কোয়ার, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে 4 পাই আর স্কোয়ার লিখে ফেললাম। বড়টাকে সিগমা বি মনে করলাম। কিউ এর জায়গায় কত বসবে? 27 কিউ বসবে। ঠিক আছে, সরি 64টা না, এখানে 27টা ছিল। ঠিক আছে, 27টা ছিল, তার মানে এখানে আমি 27 লিখে দিচ্ছি। ঠিক আছে, কত লিখে দিচ্ছি? 27, কারণ আমাকে 27টা বলেছে। সে আগের কোশ্চেনটা 64 করানো হয়েছিল, সেই 64টাই মাথায় ঘুরছে। তাহলে এটা কত হয়ে যাবে? 3R হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে? না 27 কিউ ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 3R স্কোয়ার, তার মানে 9R স্কোয়ার লিখতে পারি। তাহলে সিগমা এস বাই সিগমা বি যদি করি, সিগমা এসের ভ্যালু কত? কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু 9 ডিভাইডেড বাই কত হবে? 27 কিউ হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি করো, দেখো এখানে 4 পাই আর স্কোয়ার কাটবে, কিউ কেটে গেল,
9 একে 9, 9 3 কত হবে 27, তার মানে 1/3, তার মানে আমি কি লিখতে পারি 1:3 লিখতে পারি। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর কত হবে ডি, তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 32-এর দাগের কোশ্চেন। কি বলছে দেখো, যে একটি পরিবাহী গোলক এ অপর একটি পরিবাহী গোলক বি এর অভ্যন্তরভাগে তাকে স্পর্শ না করে অবস্থান করে। তার মানে আমি ছবিটা যদি আঁকি, ছবিটা কেমন আসবে, ছবিটা ধরো এরকম ছবি আসবে। মানে এই একটা গোলক তোমার রয়েছে, ঠিক আছে, এই একটা গোলক ধরো মনে করো রয়েছে, এর ভেতরে আর একটা গোলক রয়েছে, কীভাবে না এরমভাবে লেগে আছে। ঠিক আছে, ও ও অভ্যন্তরভাগ স্পর্শ করে না বলেছে, স্পর্শ করে না বলেছে, তার মানে ধরো ভেতরে এরমভাবে কোনো একটা জায়গায় এরমভাবে আছে। ঠিক আছে, এবারে যেটা বলছে তোমাকে যে ভেতরেরটা হচ্ছে এটা এ আর এটা কত বি। এবারে আধান দিয়েছে, কি কি আধান দিয়েছে দেখো, Q1 দেওয়া হয়েছে কাকে, এ কে, আর Q2 দেওয়া হয়েছে বি কে। তার মানে বিতে আমার আধান কত রয়েছে Q2, এতে কত রয়েছে Q1, এবং সবগুলো উপরিতলে অবস্থান করবে। দেখো এখানে কিন্তু আবেশ ঘটবে, যেহেতু এখানে প্লাস Q1 আছে, এই যে বির যে অভ্যন্তরভাগে মাইনাস Q1 চার্জ নিয়ে আসবে, আর এ যেহেতু মাইনাস Q1 এপারে এসছে, এপারে অলরেডি হচ্ছে একটা প্লাস Q1 কিন্তু চলে আসবে। এবারে দেখো বলছে কোনটা সঠিক নয়, এ গোলকের বাইরের পৃষ্ঠে Q1 আধান থাকবে, দেখো এর তো Q1 আছে, তার মানে এটা তো সঠিক। বি গোলকের ভেতরের পৃষ্ঠে মাইনাস Q1 আধান থাকবে, দেখো বি এর মাইনাস Q1 আছে, দেখো এটাও সঠিক। এটা দেখবো বইতে দেখবে ভুল একটা, মানে শুধু Q1 দেওয়া ছিল, এটা মাইনাস Q1 হবে। ঠিক আছে, বি গোলকের ভিতরের পৃষ্ঠে Q2 আধান থাকবে, বি গোলকের ভিতরের পৃষ্ঠে Q2 আধান থাকবে, দেখো থাকছে তো না, তার মানে ওটাই তোমার হচ্ছে কী হবে সঠিক উত্তর, কারণ ওটাই রং। আর বি গোলকের বাইরের পৃষ্ঠে Q1 + Q2, দেখতেই পাচ্ছি Q1 + Q2, তার মানে এটাও সঠিক। তার মানে অপশান সিটা হচ্ছে ঠিক উত্তর হবে, কারণ ওটা এখানে সঠিক নয়। চলে আসবো দেখো লাস্ট কোশ্চেনে, 33-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, 33-এর দাগের কোশ্চেন কী বলছে, উচ্চতার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের তড়িৎ পরিবাহিতা কী হয়, তড়িৎ পরিবাহিতা কিন্তু ক্রমশ হচ্ছে বৃদ্ধি পায়। কারণ দেখো যত উপরের দিকে উঠবে, ঠিক আছে, তত মহাজাগতিক রশ্মির পরিমাণ বাড়বে। কিসের বাড়বে না, মহাজাগতিক রশ্মি তত হচ্ছে বাড়বে। আর এই যে মহাজাগতিক রশ্মিগুলো, এগুলো কিন্তু সব আধানগ্রস্ত কণা হয়। ঠিক আছে, এবারে আধানগ্রস্ত কণা মানে কি, বায়ুমণ্ডলের ভেতরে আধান আছে, আধান আছে মানেই তার হচ্ছে তড়িৎ পরিবাহিতা কী হবে, বাড়বে। ঠিক আছে, চলে আসবো দেখো লাস্ট কোশ্চেনে, অর্থাৎ 34-এর দাগের কোশ্চেনে। কি বলছে, বজ্রবহ কাজ করে, বজ্রবহ কাজ করে ওই সূচিমুখের আধান ক্ষরণ নীতিতে। ঠিক আছে, সূচিমুখের আদান ক্ষরণ নীতিতে কী হয় অ্যাকচুয়ালি, যে একটা সূচিমুখ লাগানো থাকে, ওপরে যদি কোনো মেঘ আসে এখানটাতে, ঠিক আছে, যারা ধরো নেগেটিভ তড়িৎধর্মী, এও কী করবে এখানে নেগেটিভ আধান তৈরি করে, ফলে বিকর্ষণ হয়, আমরা থিওরি ক্লাসে পড়িয়েছি, দেখতে পারো। তার মানে এটা সঠিক উত্তর হবে সূচিমুখের আধান ক্ষরণ নীতিতে। ঠিক আছে, তাহলে দেখো আজকের মোটামুটি আমরা যে ফার্স্ট সাব টপিকটা ছিল, অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, সেখান থেকে 34টা কোশ্চেন কিন্তু করে ফেললাম। ঠিক আছে, আর এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।